ঐক্যমত্য কমিশনের সঙ্গে এনসিপির বৈঠক আজ। নাহিদ ইসলামের নেতৃত্বে অংশ নেবে প্রতিনিধি দল। দ্বিমত প্রস্তাবনা নিয়ে হবে আলোচনা। প্রায় 12 ঘন্টা পর উদ্ধার হয়নি চট্টগ্রামের রিকশোলতে নালায় পড়া শিশু সোহেলি। বৃষ্টির কারণে বন্ধ উদ্ধার তৎপরতা। পররাষ্ট্রনীতি হবে বাংলাদেশ কেন্দ্রিক, বললেন প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব। শত্রুকে মিত্র করার উদাহরণ আছে অনেক। কুষ্টিয়া গ্রহণ কর্তৃপক্ষের বিরুদ্ধে অনিয়ম অবহেলার অভিযোগ। 9 বছরেও প্লট বুঝে পাননি 173 জন। চরম বিপাকে মালিকরা। লোন করে আমরা অনেক কষ্ট করে টাকা জমা দিয়েছি, আর দাঁড়ে দাঁড়িয়ে ঘুরছি, কিন্তু আমাদের প্লট বরাদ্দের জন্য কোনো উদ্যোগ নিচ্ছে না। হাইকোর্টের রায় দিয়েছে আমাদের বোঝাই দেওয়ার জন্য, সেটাও আমাদের বোঝাই দেয় না। লক্ষ্মীপুরে পৌরডলের নামে চলছে চাঁদাবাজি। নিয়ন্ত্রণ করছে এক ব্যক্তি। চরম ভোগান্তি পোহাচ্ছেন যান চালকরা। এবং গাজা ইসরায়েলি বর্বরতায় 24 ঘন্টায় আরো 64 ফিলিস্তিনি নিহত। উপত্যকা টিকিতে শিশুরা ঠিকমতো এক বেলাও পাচ্ছেন না খাবার। দেখছিলেন সুনাম সংবাদ সকালে। আপনাদের সঙ্গে রয়েছি আমি অতসী সেন। মৌলভীবাজারের শহরশ্রী গ্রামের দুর্লভ নাগালিঙ্গম বৃক্ষে ফুটেছে শত শত ফুল। গাছটির নান্দনিক সৌন্দর্যে মুগ্ধ স্থানীয়রা। অনেকে ছুটে আসছেন দূর থেকেও। এই নিয়ে একটি প্রতিবেদন থাকছে সংবাদের পরের অংশে। দর্শক, চলে যাব বিস্তারিত সংবাদে। জাতীয় ঐক্যমত্য কমিশনের সঙ্গে জুলাই গণঅভ্যুত্থানে নেতৃত্ব দেয়া ছাত্রদের রাজনৈতিক দল এনসিপির বৈঠক আজ সকাল 10:30টায় জাতীয় সংসদ ভবনের এলডি হলে জাতীয় ঐক্যমত্য কমিশনের কার্যালয়ে হবে এ বৈঠক। শুক্রবার সন্ধ্যায় এনসিপির যুগ্ম সদস্য সচিব মুশফিকুস সালেহিন এ তথ্য নিশ্চিত করেছেন। দলের আহ্বায়ক নাহিদ ইসলামের নেতৃত্বে এতে নেবে এনসিপির একটি প্রতিনিধি দল। বৈঠকে সংস্কার কমিশনের দেয়া প্রস্তাবনাগুলোর দ্বিমত করা প্রস্তাবনাগুলো নিয়ে হবে আলোচনা। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে আজ প্রতিবেদন জমা দেবে নারী বিষয়ক সংস্কার কমিশন। শনিবার বিকেলে কমিশন প্রতিবেদন জমা দেবে বলে নিশ্চিত করেছেন প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার। শুক্রবার রাতে এক বার্তায় তিনি বিষয়টি নিশ্চিত করেন। বার্তায় তিনি লেখেন, শনিবার বিকেল 4:30টার দিকে প্রধান উপদেষ্টার কাছে প্রতিবেদন জমা দেবে নারী বিষয়ক সংস্কার কমিশন। প্রতিবেদন জমা দেওয়ার পর ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে বিকেল 5:30টায়। চট্টগ্রামের চকবাজারে নালায় পড়ে শিশু সোহেলি নিখোঁজের 11 ঘন্টাও পরেও মেলেনি হদিস। এতে চরম উৎকণ্ঠায় স্বজন ও এলাকাবাসী। শুক্রবার রাত 8টার দিকে চকবাজার এলাকায় শিশুটি নালায় পড়ে যায়। প্রত্যক্ষদর্শীরা জানান, এক নারী কোলে বাচ্চা নিয়ে যাচ্ছিলেন। তাদের অটোরিকশা নালায় পড়ে উল্টে যায়। স্থানীয়রা চালক ও নারী ওই যাত্রীকে উদ্ধার করেন, তবে শিশুটি পানির তোরে ভেসে যায়। শিশুটিকে উদ্ধার অভিযানে নামে ফায়ার সার্ভিস। রাতেই ঘটনাস্থলে যান চট্টগ্রাম সিটির মেয়র ডক্টর শাহাদাত হোসেন। বাস দেওয়া আছে পুরা ভিতর পর্যন্ত, এটাও সেফটি দেওয়া ছিল। কিছুদিন আগে যখন এই বড় গাড়ি ঢুকার পরে আপনার ময়লাগুলো যখন পরিষ্কার করেছে, তোরা বাসগুলো আবার দেয় নাই, এই জন্য আজকে দুর্ঘটনাটা ঘটলো। যেসব জায়গায় এখনো স্ল্যাব নেই সেখানে স্ল্যাব বসাতে হবে। যেসব ম্যানহোলে যেখানে ঢাকনা নেই, ঢাকনা দেওয়ার জন্য অলরেডি আমি 6 জন এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার আছে, তার উপরে চিফ ইঞ্জিনিয়ার আছে, তাদেরকে দিয়ে অলরেডি আমরা কমিটি করে দিয়েছি। এ নিয়ে সেখানকার পরিস্থিতি জানাতে সরাসরি যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী আজিজা হক পায়েল। আমরা যুক্ত হচ্ছি। পায়েল, সকালে উদ্ধার তৎপরতা কখন শুরু হবে এবং সর্বশেষ কি তথ্য রয়েছে আপনার কাছে আমাদের জানাবেন। অতসী, এখন শুরু হয়েছে উদ্ধার তৎপরতা। এখন ডুবুরিরা আসছেন আমার পেছনে, আপনারা সামনেই আমরা একটু দেখানোর চেষ্টা করব। ডুবুরিরা কাজ করছেন। এইখানে রয়েছে 3 জন, আর সামনে রয়েছে আরো 4 জন। প্রায় 7 জনের মতো ডুবুরি এখন উদ্ধার কাজ করছেন। প্রায় রাত থেকেই প্রায় 1 কিলোমিটার পর্যন্ত তারা এই
উদ্ধার খোঁজ করছিলেন। প্রায় রাতের 4টা পর্যন্ত তারা খোঁজ করছিলেন ডুবুরিরা, এমনটাই আমরা জানতে পেরেছি। তবে কিছুক্ষণের জন্য বৃষ্টির কারণে বন্ধ ছিল খোঁজ করার কাজ, এই উদ্ধার তৎপরতা। তবে আবার সকাল ঠিক 8টা থেকেই শুরু হয়েছে এখনো পর্যন্ত। তবে শিশুর কোনো সন্ধান আমরা পাইনি এখন পর্যন্ত। তবে শুরু হয়েছে আবার খোঁজের কাজ, আমরা দেখতে পাচ্ছি তারা শুরু করেছে। আমরা যতটুকু দেখলাম নালা এবং এখানে পাশে যে হিজারা খাল রয়েছে, এই হিজারা খাল এবং বড় নালা দুটি তারা খোঁজ করেছে। এখানে ছোট বড় সকল নালা এবং খাল সবকিছুই একেবারে তন্ন তন্ন করে খুঁজে দেখছেন তারা, এমনটি আমরা দেখতে পাচ্ছি। এখনো পর্যন্ত এখানে ফায়ার সার্ভিস এবং পুলিশ মানে সিটি কর্পোরেশনের টিম তারা রয়েছে। যে জায়গাটিতে, যে খালের যে নালার যে জায়গাটিতে রিক্সাটি উল্টে যায়, সেই জায়গাটিতে বাঁশের সাঁকো দিয়েছেন রাত্রে সিটি কর্পোরেশনের উদ্যোগে। বাঁশের বেড়া বেষ্টনী দেওয়া হয়েছে। তবে এখনো পর্যন্ত এই কাজ চলছে। এখনো পর্যন্ত শিশুটির 6 মাসের যে শিশুটি হারানো গেছে, এখনো পর্যন্ত তার কোনো খোঁজ, তার কোনো সন্ধান এখনো পর্যন্ত পাওয়া যায়নি। চেষ্টা চলছে এখন পর্যন্ত চেষ্টা চলছে খোঁজার। তবে বৃষ্টির কারণে স্রোত একটু বেড়েছে, যার কারণে একটু বাধা সৃষ্টি হয়েছে এখন কারণ এই ধরনের নালাগুলোতে প্রচুর ময়লার কারণে কাল থেকে প্রচুর ময়লা পরিষ্কার করা হয়েছে, এখনো পর্যন্ত তারপরও খোঁজা সম্ভব হয়নি। এখনো পর্যন্ত ময়লা রয়েছে এবং বৃষ্টির কারণে পানির স্রোত বেড়েছে, সেই কারণে এই ধরনের এখনো পর্যন্ত শিশুটির সন্ধান পাওয়া যায়নি। এই ছিল এই শিশুটির খোঁজের সর্বশেষ আপডেট। অতসী। পায়েল, ধন্যবাদ আপনাকে। দর্শক, আমরা চট্টগ্রামে নালায় পড়ে যাওয়া শিশুর সর্বশেষ তথ্য সম্পর্কে জানছিলাম। আমাদের সাথে যুক্ত ছিলেন চট্টগ্রাম থেকে সরাসরি আমাদের সহকর্মী আজিজা হক পায়েল। বর্তমান অন্তর্বর্তী সরকারের কর্মকাণ্ডে দেশবাসী উদ্বিগ্ন। বিএনপিকে পাশ কাটিয়ে নির্বাচন বিলম্বিত করা হচ্ছে, যাতে বিএনপি জনগণের ভোটে ক্ষমতায় যেতে না পারে। এছাড়া গেল 17 বছর যারা গুম খুন করেছে তাদের রক্ষার চেষ্টা চলছে বলে অভিযোগ করেন বিএনপি নেতারা। সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে বাংলাদেশ গণতান্ত্রিক পরিষদ আয়োজিত গুম হওয়া বিএনপি নেতাদের সন্ধানে যুব সমাবেশ উপস্থিত হয়ে এসব কথা বলেন তারা। নিয়াজ মোর্শেদের রিপোর্ট। শুক্রবার সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে গণতান্ত্রিক পরিষদ আয়োজন করে বিগত সরকারের আমলে গুম হওয়া বিএনপি নেতা ইলিয়াস আলী সহ অন্যান্য নেতাকর্মীদের সন্ধানে যুব সমাবেশ। এতে উপস্থিত হয়ে বিএনপি নেতারা অন্তর্বর্তী সরকারকে বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে গুম হওয়া নেতাকর্মীরা কোথায় আছে তা জনগণের কাছে স্পষ্ট করার তাগিদ দেন। এই সরকারের কাছেও ইলিয়াস আলী চৌধুরী আলমদের গুমের বিষয়ে প্রতিবাদ করতে হবে, এইটা আমাদের ধারণা ছিল না। জনগণের কাছে স্পষ্ট করতে হবে যে গুম কমিশন যে গুম খুন করে দেশে যে মানবতা বিরোধী অপরাধ করেছে, যে অন্যায় অপরাধ করেছে, তাদের বিচার কতটুকু হলো। আর এই অন্তর্বর্তী সরকারের তৎপরতায় কিছু হবে না মন্তব্য করে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মোয়াজ্জেম হোসেন আলাল বলেন, এই সরকারকে চাপ প্রয়োগ না করলে কোনো কাজ হয় না। এই রকম যন্ত্রণা পৃথিবীতে যেন কোনো মানুষের জীবনে আর না আসে। সুতরাং সেই যন্ত্রণার অবসান ঘটাতে হলে এই সরকারের যে বর্তমান ঢিমেতালের তৎপরতা, এই তৎপরতার উপর নির্ভর করে বসে থাকতে হবে না। একই সমাবেশে যোগ দিয়ে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেন, সরকারের কর্মকাণ্ডে দেশবাসী উদ্বিগ্ন, আর বিএনপি যাতে জনগণের ভোটে নির্বাচিত হতে না পারে সে কারণে তাদের পাশ কাটিয়ে নির্বাচন বিলম্বিত করা হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। এই সরকারের কাজকামে দেশবাসী খুবই উদ্বিগ্ন। তারা কি চায় সেটাও আমরা বুঝি না। বিএনপিকে পাশ কাটানোর জন্যে, যাতে বিএনপি নির্বাচনের মধ্য দিয়ে, মানুষের সমর্থন আদায়ের মধ্য দিয়ে, ভোটের মধ্য দিয়ে সরকার গঠন করতে না পারে, সেই জন্যে নির্বাচনকে এড়িয়ে যাওয়া হচ্ছে বলে আমরা মনে করি।
অভিযোগ করেন গেল 17 বছর যারা গুম খুন করেছেন তাদের রক্ষার চেষ্টা চলছে। তাদেরকে কোনো না কোনো ভাবে রক্ষা করা হচ্ছে। নিয়াজ মুর্শিদ, দেশ টিভি, ঢাকা। প্রধান উপদেষ্টার ঘোষিত ডেডলাইনের মধ্যেই সংস্কার শেষে নির্বাচন দিতে হবে বলে দাবি জানিয়েছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার। শুক্রবার সকালে লাকসাম উপজেলা ও পৌরসভার উদ্যোগে লাকসাম স্কুল মাঠে জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলনে এ দাবি জানান তিনি। বলেন, জামায়াত নির্বাচনে যেতে চায়, তবে সেই নির্বাচন হতে হবে যথাযথ সংস্কারের মাধ্যমে। আগে রাষ্ট্রীয় সংস্কার ও ফ্যাসিস্ট শেখ হাসিনার বিচার করতে হবে। অন্তর্বর্তী সরকার নির্বাচনের তারিখ নিয়ে স্পষ্ট ঘোষণা না দেওয়ায় ক্ষোভ জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ব্যারিস্টার মাহমুদ উদ্দিন খোকন। অন্যদিকে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন জরুরি বলে মত জানিয়েছে বাংলাদেশ কংগ্রেস সহ কয়েকটি দল। শুক্রবার বিকেলে এক গোল টেবিল বৈঠকে এসব কথা তুলে ধরেন বক্তারা। এনআই নাহিদের রিপোর্ট। এই তথ্য কি আমাদের কাছে নাই? শুক্রবার বিকেলে বাংলাদেশ সুপ্রিম কোর্ট বার ভবনে বাংলাদেশ কংগ্রেস আয়োজন করে আগে কোন নির্বাচন, স্থানীয় নাকি জাতীয় বিষয়ক গোল টেবিল আলোচনা। আমরা কিন্তু এই সরকার এ সময় সুষ্ঠু ভোটের জন্য নির্বাচন কমিশন সংস্কারের কথা বলেন বাংলাদেশ কংগ্রেসের চেয়ারম্যান। জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচনের দাবি জানান তিনি। নির্বাচন আমাদেরকে সময় করেই করতে হবে এবং এই নির্বাচন ব্যবস্থা যতদিন ঠিক না হচ্ছে কোনো সংস্কার করে লাভ নেই। অনুষ্ঠানে বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি, জেএসডি সহ কয়েকটি দলের প্রতিনিধিরা অংশ নেন। রাষ্ট্র কাঠামোর সংস্কার করে দ্রুত স্থানীয় নির্বাচনের দাবি জানান তারা। নির্বাচনটি হওয়া উচিত সংবিধান সংস্কার সভার নির্বাচন এবং জাতীয় সংসদ নির্বাচন একসাথে। নিরপেক্ষ একটি গভর্নমেন্টের অধীনে এই সুযোগটা যদি দেওয়া হয় তাহলে মানুষের সেবা করে দেওয়ার একটা প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া সম্ভব হবে। এ সময় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মাহবুব উদ্দিন খোকন জাতীয় নির্বাচনের তারিখ স্পষ্ট না করায় সরকারের সমালোচনা করেন। কোন নির্বাচনই আমার সামনে দেখতেছি না। উনি একবার বললেন ডিসেম্বরের নির্বাচন, আবার বললেন যে ডিসেম্বর জুন নির্বাচন, দ্বিতীয় ঘোষণা কত ঘোষণা ছিল ডিসেম্বর নির্বাচন। এত কথাবার্তা আলোচনার পর জাতীয় ঐক্যমত্য কমিশন, এই কমিশন সেই কমিশন, অনেক কমিশন পরও কিন্তু স্পষ্ট হলো না। অনুষ্ঠানে ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে শরিয়া আইন অনুসারে নির্বাচনের দাবি জানানো হয়। মনে হবে যে এরা সঠিক নির্বাচন করতে। এনআই নাহিদ, দেশ টিভি, ঢাকা। দ্রুত 6 দফা বাস্তবায়নের দাবিতে মাথায় কাফনের কাপড় বেঁধে গণমিছিল করেছেন পলিটেকনিক্যাল ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। শুক্রবার রাজধানী সহ সারা দেশে তারা এই কর্মসূচি পালন করে। কারিগরি শিক্ষাক্ষেত্রে বৈষম্যের অভিযোগ তুলে পরবর্তীতে রাজপথ ও রেলপথ অবরোধের মতো কর্মসূচিরও হুঁশিয়ারি দেয় তারা। সাবরিনা মজুমদারের সহায়তায় তারেক মাহমুদ সুজনের রিপোর্ট। দ্রুত 6 দফা বাস্তবায়নের দাবিতে শুক্রবার দুপুরে রাজধানীর তেজগাঁওয়ে মাথায় কাফনের কাপড় বেঁধে গণমিছিল ও বিক্ষোভ করেছে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। এ সময় কারিগরি শিক্ষাক্ষেত্রে বৈষম্য না কাটলে সড়ক ও রেলপথ অবরোধের মতো কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন কারিগরি শিক্ষা আন্দোলনের নেতারা। আমাদের লক্ষ লক্ষ ডিপ্লোমা শিক্ষার্থীদের জন্য একটি মাত্র ডুয়েট উচ্চশিক্ষার সুযোগ নেই। আমাদের দাবি বাস্তবায়ন না হলে কারিগরি ছাত্র আন্দোলন বাংলাদেশ সকল পলিটেকনিক ইনস্টিটিউটের সাথে সম্মিলিতভাবে কঠোর থেকে কঠোর কর্মসূচি ঘোষণা করবে। একই দাবিতে রাজশাহীতেও কর্মসূচি পালন করা হয়েছে। দুপুরে ক্যাম্পাস থেকে গণমিছিল বের হয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে বাটার মোড়ে সমাবেশে মিলিত হয় শিক্ষার্থীরা। আমাদের দাবি না মানা পর্যন্ত আমরা আমাদের কর্মসূচি পালন করে যাব। বিক্ষোভ মিছিল করে সিলেট পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরাও। মিছিলটি নগরীর খোঁজার খোলা কাজীর বাজার ব্রিজ হয়ে জিতু মিয়ার পয়েন্টে গিয়ে শেষ হয়।
অবৈধভাবে নিয়োগপ্রাপ্ত ক্রাফটদের মামলার রায়ের প্রতিবাদে বিক্ষোভ হয়েছে বরিশালেও। এদিকে বগুড়াতেও কাফনের কাপড় পরে বিক্ষোভ করেছে পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। জুমার নামাজের পর ক্যাম্পাস থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে শহরের শেরপুর সড়ক প্রদক্ষিণ করে শেষ হয়। এই হামলার তীব্র এবং নিন্দা প্রতিবাদ জানিয়ে বগুড়া পলিটেকনিক ইনস্টিটিউটের আজকের এই কর্মসূচি। এছাড়াও রংপুর, চট্টগ্রাম, খুলনা, ময়মনসিংহ, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, দিনাজপুর সহ দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল করেছে পলিটেকনিক শিক্ষার্থীরা। তারেক মাহমুদ সুজন, দেশ টিভি, ঢাকা। রাজধানীর যাত্রাবাড়ি এলাকায় একযোগে ৬০০ কর্মী নিয়ে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান চালাচ্ছে দক্ষিণ সিটি। এ নিয়ে ব্রিফ করছেন প্রশাসক। আমরা সরাসরি যাচ্ছি সেখানে। আমরা সিটির ভিতরে পানি দিচ্ছি না, এটা আমরা যেমন উইদিন দ্য সিটি, আমাদের সিটির ভিতরে আমরা কিন্তু রেগুলার পানি দিচ্ছি আমাদের গাড়ি দিয়ে, যার জন্য এই ধুলাবালিটা যাতে বাতাসে মিশতে না পারে। এই কার্যক্রম কিন্তু আমাদের উইদিন দ্য ঢাকা সিটে এটা চলমান রয়েছে। তারপরেও যানবাহনের কারণে আসলে অত্যাধিক হিটের কারণে এগুলো তো শুকনো হয়ে যায়, যখন যানবাহন চলে এগুলো বাতাসে মিশতেই থাকে। তবে আমরা প্রতিদিন সকালবেলা পানি দিচ্ছি, আমাদের কার্যক্রম অব্যাহত আছে। আপনারা ঢাকা সিটিতে যে আপনারা পরিচ্ছন্ন কার্যক্রম করেন সকালবেলা যেটা ছুটি করেন, মানুষ দেখা যায় 7টা বাজে বাসা থেকে বেরোয়, ওই সময় আপনাদের পরিচ্ছন্ন কর্মীরা ঝাড়ু নিয়ে রাস্তায় বেরোয় এবং পুরো রাস্তাটাকে ধুলাবালি করে দেয়, মানুষের যাত্রাটাকে নষ্ট করে দেয়। এই বিষয়ে আপনার কোনো পদক্ষেপ নেবেন কিনা? না, এটা আপনি যেটা বলেছেন সেটা একেবারে যে অমূলক তা নয়, এটা সত্য যে আমাদের এরা ভোর 4টা থেকে মূলত কাজটা শুরু করে, তার সময় কাজ শেষ করতে করতে 8টা-9টা বেজে যায়। এটা ঠিক। অধিকাংশ সময় দেখা যায় শুরু করে 7টায়। এটা দু একটা ক্ষেত্রে, সব ক্ষেত্রে যে এটা সঠিক তা নয়, কিন্তু দু একটা ক্ষেত্রে এরকম হয়। যেমন আমি নিজেও পরিদর্শন করেছি, আমার চোখের সামনে এটি অনেক সময় পরিলক্ষিত হয়েছে। আমরা সাথে সাথে সেটার অ্যাকশন নিয়েছি এবং আমাদের যে প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা তিনিও এই বিষয়ে ভিজিলেন্স আছেন এবং সামনের দিকে হয়তো এগুলো আর কখনো বলবেন না। আপনারা আজকে যারা কাজ করছে পরিচ্ছন্ন করবে তাদের কারো কিন্তু মাস্ক পরা নেই, এটা আপনি খেয়াল করছেন কিনা? এটা ক্ষতিকর কিনা এই ব্যাপারে আপনার কোনো ইনস্ট্রাকশন আছে কিনা? যে আজকে কাজ করলেন এই ক্ষেত্রে এই সড়ক দ্বারা ব্যবহার করতে চায় না, এটা তো বিভাগে পড়েছে, এটা ধুলাবালির জন্য। এক্স্যাক্টলি বলি, তাদেরকে সকল ধরনের সেফটি ইকুইপমেন্ট কিন্তু আমাদের তরফে দেওয়া আছে। তো অনেক সময় হয় কি তারা এগুলো পড়তে চায় না, পড়লে তারা ভাবে যে হয়তো আমার শ্বাস প্রশ্বাস সমস্যা হচ্ছে কিনা কাজ করার ক্ষেত্রে, এই কারণে অনেক সময় পড়তে চায় না। কিন্তু সকল সেফটি ইকুইপমেন্ট তাদের কাছে আমাদের দেওয়া আছে। জি জি, আছেন? জি 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 জি, এক্স্যাক্টলি এটা কিন্তু। ঢাকায় বাংলাদেশ ও পাকিস্তানের পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠকে দ্বিপক্ষীয় সম্পর্ক পুনরুজ্জীবিত করার জন্য একটি যৌথ সংকল্প প্রতিফলিত হয়েছে বলে জানিয়েছে পাকিস্তান। বৃহস্পতিবার বাংলাদেশের সঙ্গে অনুষ্ঠিত ওই বৈঠকের বিষয়ে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় এসব কথা বলে। এতে বলা হয়, বাংলাদেশের সঙ্গে আকাশ ও নৌপথে সরাসরি যোগাযোগ স্থাপনে দুদেশ আগ্রহী। ইউসুফ ভুইয়ার রিপোর্ট। বাংলাদেশের সঙ্গে পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠকে দুদেশের মধ্যকার সম্পর্ক পুনরুজ্জীবিত করার অঙ্গীকার প্রতিফলিত হয়েছে বলে জানিয়েছে পাকিস্তান। গেল বৃহস্পতিবার বাংলাদেশের সঙ্গে অনুষ্ঠিত ওই বৈঠকের বিষয়ে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় এসব কথা বলে। শুক্রবার পাকিস্তানের মন্ত্রণালয়ের ওয়েবসাইটে এই বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, বৈঠকে উভয় দেশ রাজনৈতিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক, শিক্ষাগত ও কৌশলগত সহযোগিতা সহ নানা বিষয়ে বিস্তারিত মত বিনিময় হয়। পাশাপাশি দুদেশের অভিন্ন ইতিহাস, সাংস্কৃতিক বন্ধন এবং জনগণের আকাঙ্ক্ষার ওপর জোর দেয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, পাকিস্তান তাদের কৃষি বিশ্ববিদ্যালয়গুলোতে বাংলাদেশের শিক্ষার্থীদের শিক্ষার সুযোগ দেওয়ার প্রস্তাব দিয়েছে। অন্যদিকে বাংলাদেশ মৎস্য ও সামুদ্রিক বিষয়ে কারিগরি প্রশিক্ষণের প্রস্তাব দিয়েছে। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, বৈঠকে দুপক্ষ করাচি ও চট্টগ্রামের মধ্যে সরাসরি নৌযান চলাচল শুরুর বিষয়টিকে স্বাগত জানায়। সরাসরি আবার আকাশপথে যোগাযোগ চালুর উপর গুরুত্ব আরোপ করা হয়। শীঘ্রই পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রীর বাংলাদেশ সফরের প্রত্যাশার কথা জানানো হয়। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, দুদেশের মধ্যে পরবর্তী বৈঠক 2026 সালে ইসলামাবাদে অনুষ্ঠিত হবে বলে সিদ্ধান্ত হয়েছে। ইউসুফ ভুইয়া, দেশ টিভি,
ঢাকা। বিশ্বে পুরনো শত্রু মিত্রে পরিণত করার অনেক উদাহরণ রয়েছে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার। শুক্রবার ফেসবুকে নিজের ভেরিফাইড আইডিতে এক পোস্টে তিনি এ বিষয়ে ব্যাখ্যা দেন। আবুল কালাম আজাদ লিখেছেন, প্রাক্তন শত্রুদের মিত্রে পরিণত হওয়ার বহু দৃষ্টান্ত আছে। ফ্রান্স ও ইংল্যান্ড শত শত বছর ধরে অসংখ্য যুদ্ধ করলেও দ্বিতীয় বিশ্বযুদ্ধে তারা একসঙ্গে হাতে হাত মিলিয়ে লড়েছে। তিনি বলেন, দেশের পররাষ্ট্রনীতি নিয়ে অতীতে যাই হয়ে থাকুক না কেন, এখন থেকে আমাদের পররাষ্ট্রনীতি হবে বাংলাদেশ কেন্দ্রিক, যা আমাদের নিজেদের স্বার্থেই পরিচালিত হবে। আবুল কালাম আজাদ আরও বলেন, অন্তর্বর্তী সরকারের 24 ঘন্টারও কম সময় লেগেছে পাকিস্তানের সফররত পররাষ্ট্র সচিব আমনা বালুচকে দুই দেশের মধ্যে অমীমাংসিত বিষয়গুলোর স্মরণ করে দিতে এবং একই সঙ্গে পারস্পরিক সুবিধার জন্য একসঙ্গে কাজ করতে সম্মত হতে। দর্শক দেখছেন সংবাদ সকাল। গাজীপুরে টঙ্গীর একটি বাসা থেকে দুই শিশুর মরদেহ উদ্ধারের ঘটনা নিয়ে বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী নজরুল ইসলাম। আমরা যুক্ত হচ্ছি। নজরুল, এ বিষয়ে আরো কি তথ্য আছে আপনার কাছে, বিস্তারিত জানাবেন। আপনি যেমনটা বলছিলেন, আপনি জানেন যে গতকালকে টঙ্গী পূর্ব আরিসপুর এলাকায় এবং 8তলা একটি বাসার 3য় তলায় কিন্তু একটি মর্মান্তিক এবং হৃদয় বিদারক একটি ঘটনা ঘটে। সেখানে কিন্তু আপনারা জানেন যে দুইটি শিশুকে কিন্তু ঘরের ভিতরেই অর্থাৎ হত্যা করে কিন্তু ফ্লোরে ফেলে রেখে যায় এবং পাশের রুমেই কিন্তু মা সালেহা বেগম এখানে শুয়েছিলেন। তিনি ঘুমের ওষুধ খেয়ে, অর্থাৎ প্রচণ্ড তার মাথা ব্যথা হয়েছিল, সেই মাথা ব্যথার ওষুধ খেয়ে কিন্তু তিনি ঘুমিয়ে পড়েছিলেন। তিনি তাকে কিছুক্ষণ পরেই কিন্তু দেখতে পারেন যে তাদের নিথর দেহ কিন্তু ফ্লোরের মেঝেতে পড়ে রয়েছে। এইভাবেই কিন্তু আমরা সারাদিন কিন্তু আপনার দুপুরের পর অর্থাৎ 5:15টার দিকে কিন্তু এই ঘটনাটি ঘটে। তারপরে কিন্তু আপনি জানেন যে তার মাকে জিজ্ঞাসাবাদ করার জন্য কিন্তু পুলিশ বাবাকে এবং মাকে দুজনকে কিন্তু আপনার টঙ্গী পূর্ব থানায় নিয়ে যাওয়া হয়। তো সেখান থেকে কিন্তু আপনি জানেন যে তাদের কিন্তু ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং এর পাশাপাশি আমরা যে সর্বশেষ যেটা জানতে পেরেছি যে ছোট শিশু দুটি, একটি সালেহা বেগম, অপরটি হলো যে আব্দুল্লাহ, দুইজনকেই কিন্তু আপনার লাশ দুটো মর্গে পাঠানো হয়েছে। শিশু দুটি লাশ সেই মর্গে থেকে কিন্তু রিপোর্টের জন্য কিন্তু নেওয়া হয়েছে। এছাড়া কিন্তু আপনার এই শিশু দুটিকে হত্যার ঘটনা নিয়ে পুলিশ কিন্তু ব্যাপক এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে এবং রহস্য সৃষ্টি হয়েছে। সেটা নিয়ে কিন্তু পুলিশ এখন পর্যন্ত তদন্তের স্বার্থে কিন্তু মুখ না খুললেও কিন্তু মাকে এবং বাবাকে আলাদা আলাদাভাবে কিন্তু জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তবে আপনার শিশু দুটির পিতা দীর্ঘদিন কিন্তু 17 বছর মালয়েশিয়ায় বসবাস করতেন। সেখান থেকে কিন্তু চাকরি শেষ করে তিনি দেশে এসে কিন্তু একটি পিকআপ ভ্যান কিনে ব্যবসা শুরু করেন। তো আমরা দেখতে পেয়েছি যে উনি বারবার কিন্তু তার যে পরিবার, অর্থাৎ পরিবারের কথা বলছিলেন যে উনি মানসিকভাবে অসুস্থ এবং বারবার কিন্তু বলার চেষ্টা করছিলেন যে উনিকে বারবার বিভিন্ন সময় কিন্তু বিভিন্ন ডাক্তারের পরামর্শে কিন্তু উনি চলতেছে, এরকমটাই দেখেছি। তবে তাদের আর্তনাতে আশপাশের এলাকা কিন্তু পরিবেশ ভারী হয়ে আসে। কিন্তু আপনি জানেন যে 5:15টার দিকে ঘটনার পর থেকে কিন্তু এলাকায় ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে এবং সবার মুখে মুখে কিন্তু এই শিশু হত্যার ঘটনা কিন্তু সবাই বলাবলি করছেন। এবং এছাড়া কিন্তু আমরা ওসির সাথে কথা বলেছি, পুলিশের পক্ষ থেকে কিন্তু ব্যাপক প্রস্তুতি রাখা হয়েছে যে ঘটনাটা কি ঘটেছে সেটা নিয়ে। তো এই ছিল আমার কাছে গাজীপুর টঙ্গী এলাকা থেকে শিশু হত্যার ঘটনার সর্বশেষ। নজরুল, ধন্যবাদ আপনাকে। দর্শক, গাজীপুরের টঙ্গীতে একটি বাসা থেকে দুই শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে, সে বিষয়ে সর্বশেষ তথ্য জানাচ্ছিলেন আমাদের সহকর্মী। কুষ্টিয়া গৃহায়ণ কর্তৃপক্ষের অনিয়ম অবহেলায় 9 বছরেও প্লট বুঝে পাননি 173 জন। দিনের পর দিন ঘুরেও মিলছে না সুরাহা। যেন অনিয়ম আর দুর্নীতির আখড়াখানায় পরিণত হয়েছে কুষ্টিয়ার জাতীয় গৃহায়ণ অফিস। প্লটের আশ্রয় শেষ সম্বলটুকু বিক্রি ও ধার দেনা করে টাকা দিয়ে মালিকেরা পড়েছেন চরম বেকায়দায়। দুষছেন গৃহায়ণ অফিসের কর্মকর্তাদের অবহেলা ও অনিয়মকে। ইরফান রানার ক্যামেরায় কুষ্টিয়া থেকে নাহিদ হাসান তিতাসের দ্বিতীয় পর্বের ধারাবাহিক প্রতিবেদনের শেষ পর্ব আজ। কুষ্টিয়ার কোটপাড়া এলাকার ব্যাংক কর্মকর্তা জাকারিয়া জাহিদ 2015 সালে ব্যাংক থেকে লোন নিয়ে 13 লক্ষ টাকার বিনিময়ে জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের কাছ থেকে হাউজিং এলাকায় 3 কাঠার একটি প্লট বরাদ্দ নেন তিনি।
তবে 9 বছর পার হয়ে গেলেও তার প্লটটি এখনো তাকে বুঝিয়ে দেননি গৃহায়ণ কর্তৃপক্ষ। নিজের প্লট বুঝে পেতে কুষ্টিয়ার গৃহায়ণ অফিসে ঘুরছেন দিনের পর দিন। আমরা 2015 সালে সার্কুলার হওয়ার পর থেকে আমরা 2025 সালে 10 বছর আমরা প্লট বরাদ্দ পাওয়ার পরেও আমরা দখল হস্তান্তর পাচ্ছি না, আমাদেরকে রেজিস্ট্রেশন দিচ্ছে না। আমরা লোন করে আমরা অনেক কষ্ট করে টাকা জমা দিয়েছি, আর দাঁড়ে দাঁড়িয়ে ঘুরছি, কিন্তু আমাদের প্লট বরাদ্দের জন্য কোনো উদ্যোগ নিচ্ছে না। শুধু ব্যাংক কর্মকর্তা জাকারিয়াই নয়, তার মতো 173 জন প্লট বরাদ্দপ্রাপ্তদেরও একই অবস্থা। প্লটের আশায় শেষ সম্বলটুকু বিক্রি ও ধার দেনা করে টাকা দিয়ে পড়েছেন চরম বেকায়দায়। দিনের পর দিন ঘুরেও গৃহায়ণ কর্তৃপক্ষের কাছ থেকে বুঝে পাচ্ছেন না তাদের প্লট। বিভিন্ন রকম অজুহাত দেখাচ্ছে, এখন না তখন, তখন না তখন। এর জন্য আমরা ঢাকাতে গেছি, কয়েকবার চেয়ারম্যান মহোদয়ের সাথে দেখা করেছি। হাইকোর্টের রায় দিয়েছে আমাদের বোঝাই দেওয়ার জন্য, সেটাও আমাদের বোঝাই দিয়ে এটা। রায়ের কপি আমরা নিয়ে এসেছি, আজকে 7 মাস হতে চললো। তারা রায়ের কপি পাওয়ার পরে আমাদেরকে বিভিন্ন সময় বিভিন্ন কজ দিয়ে ঘোরায় নিয়ে বেড়াচ্ছে। তবে অনিয়ম ও হয়রানির বিষয়টি অস্বীকার করে গৃহায়ণের এই কর্মকর্তা বলছেন, মালিকদের প্লট বুঝিয়ে দিতে কাজ করছেন তারা। উচ্ছেদ করছি, উচ্ছেদ করে আমাদের ডিজিটাল সার্ভে হয়েছে, ডিজিটাল সার্ভে পর আমাদের নকশা অনুমোদন করতে হবে, নকশার জন্য আমরা পাঠিয়ে দিছি। আর এ বিষয়ে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়ার কথা বলছেন জেলা প্রশাসক। আমরা বিভিন্নভাবে অভিযোগগুলো নিয়ে আমলে নিতে পারি, যেমন যদি কোনো পত্রিকায় নিউজ আসে অথবা যদি কেউ কমপ্লেইন করে, ঠিক আছে, সেক্ষেত্রে আমরা এই বিষয়গুলি তদন্ত করে দেখে যদি সত্যতা পাই তাহলে সংশ্লিষ্ট দপ্তরে আমরা লিখে দিই আর কি ব্যবস্থা নেওয়ার জন্য। সরকারি সেবামূলক প্রতিষ্ঠানে হয়রানি ও অনিয়ম বন্ধে দ্রুতই নেওয়া হবে পদক্ষেপ, মুক্তি মিলবে সেবাগ্রহীদের, এমনটাই প্রত্যাশা সবার। নাহিদ হাসান তিতাস, দেশ টিভি, কুষ্টিয়া। লক্ষ্মীপুরে পৌর টোলের নামে চলছে চাঁদাবাজি। নিয়মের তোয়াক্কা না করে পৌর শহরের আশেপাশে সকল সড়কে দূর দূরান্তের আসা যাওয়ার গাড়ি থামিয়ে টোল আদায় করছে আব্দুল মান্নান নামের এক ব্যক্তি। এতে ভোগান্তি পোহাচ্ছেন যান চালকরা। সাইফুল ইসলাম স্বপনের রিপোর্ট, জানাচ্ছেন নুসরাত শোভা। লক্ষ্মীপুর পৌরসভা থেকে পৌর এলাকায় লোড আনলোড করার জন্য 30 লাখ টাকায় ইজারা পান আব্দুল মতিন নামের এক ব্যক্তি। একটা গাড়ি যদি একবার লোড আনলোড করার পরে সে যদি আবার বাইরে হয়ে যায় লক্ষ্মীপুরে, আবার সে যদি ঢুকে লোড আনলোড জন্য তাকে আবারও দিতে হবে। তো এই বিষয়টা আমি লক্ষ্মীপুর পৌর প্রশাসক আমাকে এই বিষয়টা ক্লিয়ার করে, আমি আমি টোলটা আদায় করি। সে অনুযায়ী পৌরসভা থেকে কাগজপত্র বুঝিয়ে দেয়া হয় তাকে, তবে নিয়ম না মেনে এই ইজারার অপব্যবহার শুরু করেন সে ব্যক্তি। শহর এলাকার আশেপাশে মহিলা কলেজের সামনে ও দক্ষিণ তেমোহনী এলাকা সহ বিভিন্ন হাইওয়ে রাস্তায় টোল আদায়ের জন্য লোক বসিয়ে দেন। তারা রাস্তায় চলাচল করা সব গাড়ি থামিয়ে 30, 70 ও 150 টাকা হারে টোল আদায় করছে। অথচ শুধু পৌর এলাকায় লোড আনলোড করা গাড়ির ক্ষেত্রে টোল আদায়ের অনুমতি রয়েছে। আমাদের এই গাড়িগুলা 98% গাড়িগুলা আমাদের চমুনি, ফেনী, মাইজদি সহ ওই অঞ্চলে আমাদের গাড়িগুলো চলে যায়, কিন্তু এরা আমাদের গাড়িগুলোকে জোরপূর্বকভাবে প্রতি টিভি 70 টাকা করে আদায় করতেছে। শুধুমাত্র পৌর এলাকার ভিতরে কোনো গাড়ি যদি লোড বা আনলোড করে সেক্ষেত্রে তারা নির্ধারিত হারে টোল কালেকশন করতে পারবে। এর বাইরে যদি তারা কোনো কার্যক্রম করে থাকে সেটা বেআইনি হবে এবং আইনসঙ্গত হবে না। এই চাঁদাবাজি বন্ধ চায় যান চালকরা। নিউজ ডেস্ক, দেশ টিভি। মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার শহরশ্রী গ্রামের দুর্লভ নাগালিঙ্গম বৃক্ষে ফুটেছে শত শত ফুল। ফুল ভর্তি গাছ দেখলে মনে হবে কেউ বুঝি গাছের কাণ্ড ছিদ্র করে ফুলগুলোকে গেঁথে দিয়েছেন। নান্দনিক সৌন্দর্যের পাশাপাশি ফুলের মিষ্টি গন্ধে রয়েছে মাদকতা, যা উপভোগ করতে ভিড় করছেন স্থানীয়রা। গাছটির অর্থনৈতিক গুরুত্ব ব্যাপক। সালে এলাহি কুটির রিপোর্ট, জানাচ্ছেন নুসরাত শোভা। নাগলিঙ্গম আগে থেকে পরিচিত না হলে নামটা শুনেই আপনার মনে হতে পারে সাপের কথা, কিন্তু না, এটি একটি ফুল। গাছের পুরো কাণ্ড জুড়ে থোকায় থোকায় ফুটে থাকে দৃষ্টিনন্দন ফুল। গ্রীষ্মকালে ফুল ভর্তি গাছ দেখলে মনে হবে কেউ বুঝি গাছের কাণ্ড ছিদ্র করে ফুলগুলোকে গেঁথে দিয়েছেন। ফুলগুলো কমলা এবং গাঢ় গোলাপি রঙের, এর পাপড়ি গোলাকার ও বাঁকানো, যেন ফনা তোলা সাপ। রাতের বেলায় এই গাছের ফুল থেকে তীব্র সুগন্ধ বের হয়। দুর্লভ এই বৃক্ষের সংখ্যা দেশে 100টিরও কম।
মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার শহরশ্রী গ্রামে রয়েছে একটি নাগলিঙ্গম গাছ। গাছটিতে ফুটেছে শত শত ফুল। নাগলিঙ্গম গাছ এইটা প্রথমে জানা ছিল না। আমার ভাই প্রায় 60 বছর আগে একটা চারা ঢাকার কোনো এক নার্সারি থেকে এনে লাগান। কাটাকাটি করে জানলাম যে এটা নাগলিঙ্গম। এটা আমাদের দেশে একটা খুবই দুষ্প্রাপ্য একটা গাছ। নান্দনিক সৌন্দর্যের পাশাপাশি ফুলের মিষ্টি গন্ধে রয়েছে মাদকতা, যা উপভোগ করতে ভিড় করছেন স্থানীয়রা। যে গাছটা আছে এটা থেকে ডেম দিয়াতে ফুল ফুটে, ফুলের গেরান পাইয়া বহুত মানুষ হয়, বহুত লোক হয় আইয়া চায় ফুল নিত, আমরা পারতে দিই না। আমার বয়স 50 থেকে 60, কিন্তু এরকম গাছ আমি কোনো সময় দেখিনি। গাছের গোড়া থেকে আগা পর্যন্ত ফুল ফুটে, এত সুন্দর ফুল, এত সুন্দর গ্রান। এই গাছের ফুল, পাতা, বাকলের নির্যাস অ্যান্টিবায়োটিক, অ্যান্টিফাঙ্গাল ও অ্যান্টিসেপটিক হিসেবে ব্যবহৃত হয়। আমেরিকায় এই গাছ কাঠের আসবাব তৈরিতে ব্যবহৃত হয়। নিউজ ডেস্ক, দেশ টিভি। দর্শক দেখছেন সংবাদ সকাল। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। ইসরায়েলি হামলায় গাজায় গেল 24 ঘন্টায় প্রাণ গেছে অন্তত 64 ফিলিস্তিনির। এতে গাজায় মোট প্রাণহানি ছাড়িয়েছে 51,000। শুক্রবার নামাজ আদায়ের সময় উপত্যকার বিভিন্ন স্থানে হামলা অব্যাহত রাখে ইসরায়েলি বাহিনী। হামলায় পরিবারের সদস্যদের হারিয়ে দিশেহারা পরিবারের সদস্যরা। হামলার সঙ্গে 6 সপ্তাহের বেশি সময় ধরে ত্রাণ সরবরাহ আটকে রেখেছে দখলদার বাহিনী। এতে খাদ্য ও বিশুদ্ধ খাবার পানির অভাবে মানসিকভাবে ভেঙে পড়েছে গাজার বাস্তুচ্যুত ফিলিস্তিনিরা। ইসরায়েলি বিমান হামলায় গাজা উপত্যকায় একই পরিবারের 10 জন সহ আরো 15 জন প্রাণ হারিয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে প্রায় 52,000-এ। গণমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদন বলছে, উপত্যকায় শিশুরা দিনে এক বেলাও খাবার ঠিকমতো পাচ্ছে না। আরবিদ আফসারের রিপোর্ট। একের পর এক বিমান হামলা ও ইসরায়েলি বাহিনীর অভিযানে বিধ্বস্ত গাজা উপত্যকা। চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে পড়া ধ্বংসস্তূপের মাঝেই বাস করছে হাজারো পরিবার। 18 মাস ধরে চলা এই যুদ্ধে উপত্যকার মানবিক সহায়তা ব্যবস্থা সম্পূর্ণভাবে ভেঙে পড়ার মুখোমুখি বলে জানিয়েছেন সহায়তা দানকারী সংস্থাগুলো। এমন পরিস্থিতিতে এক চাঞ্চল্যকর প্রতিবেদন সামনে এনেছে গণমাধ্যম আল জাজিরা। প্রতিবেদনটি বলছে, শিশুরা দিনে এক বেলাও খাবার ঠিকমতো পাচ্ছে না। যুদ্ধের মাঝেই আমার মেয়ে জন্ম নিয়েছে। চারদিকে খাবার না থাকার কারণে ওর ভবিষ্যৎ নিয়ে খুব চিন্তায় আছি। এখানে শিশুদের উপযুক্ত খাবার দেওয়ার মতো কিছুই নেই। শিশুদের খাবার না দেওয়ার কারণে তারা অপুষ্টিতে ভুগছে। আমরা আমাদের জন্য কিচ্ছু চাচ্ছি না, শুধু আমাদের সন্তানদের জন্য চাচ্ছি। তারা যখন খাবারের জন্য কান্নাকাটি করে তখন আমাদের কিছুই করার থাকে না। প্রতিবেদনটি বলছে, উপত্যকা জুড়ে বোমাবর্ষণ ও ইসরায়েলি আগ্রাসনের কারণে প্রায় 43টি আন্তর্জাতিক ও ফিলিস্তিনি মানবিক সহায়তাকারী প্রতিষ্ঠান তাদের কার্যক্রম বন্ধ রেখেছে। আবার খাবার হিসেবে সবাইকে খেতে হচ্ছে ক্যান্ড ফুড, যা শরীরে যথেষ্ট পরিমাণে পুষ্টি সরবরাহ করে না। এতে উল্লেখযোগ্য হারে বাড়ছে শিশু মৃত্যু হার, যা নিয়ে উদ্বেগ জানান জাতিসংঘের অফিস ফর কোঅর্ডিনেশন অফ হিউম্যানিটেরিয়ান অ্যাফেয়ার্সের মুখপাত্র ওলগা চেরেফকো। 7 সপ্তাহ ধরে ক্রসিংগুলো বন্ধ থাকার জন্য গাজায় কোনো রকম খাদ্য সহায়তা ঢুকতে পারছে না। এতে শিশুদের মধ্যে অধিক হারে অপুষ্টিজনিত রোগ বাড়ছে। এমন ভয়াবহ অবস্থা থেকে বের হতে ক্রসিংগুলো অবশ্যই খুলে দিতে হবে, যাতে ত্রাণ ট্রাকগুলো ঢুকতে পারে। এদিকে বৃহস্পতিবার ইসরায়েলি বিমান হামলায় উপত্যকায় একই পরিবারের 10 জন সহ আরো অনেকেই নিহত হয়েছেন। তথ্যটি নিশ্চিত করেছেন গাজার সিভিল ডিফেন্সের মুখপাত্র মাহমুদ বাসাল। এর পাশাপাশি আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন তিনি। আরবিদ আফসার, নিউজ ডেস্ক, দেশ টিভি। বাংলাদেশের সঙ্গে বাণিজ্য যুদ্ধে জড়ানোর ইচ্ছা নেই ভারতের। দ্বিপাক্ষিক বাণিজ্য ইস্যুতে ভারতের সঙ্গে বাংলাদেশের উত্তপ্ত পরিস্থিতির মাঝে এমন দাবি করেছে ভারতের একাধিক সরকারি সূত্র। বৃহস্পতিবার ভারতের গণমাধ্যম টাইমস অফ ইন্ডিয়ার এক প্রতিবেদনে উঠে আসে এই তথ্য। এতে বলা হয়, ঢাকা বাণিজ্য বিষয়ক যে সিদ্ধান্ত নিয়েছে সেটির বদলে কোনো পাল্টা ব্যবস্থা নেবে না দিল্লি। রায়হান কবির শুভ্রর রিপোর্ট। পরিবর্তিত রাজনৈতিক প্রেক্ষাপটে ভাটা পড়েছে বাংলাদেশ ভারত দ্বিপাক্ষিক সম্পর্কে। এই আবহে বাণিজ্য ইস্যু নিয়ে ঢাকা দিল্লির সাম্প্রতিক টানাপোড়েনের মধ্যে ইতিবাচক সংকেত না দিলেও বাংলাদেশের সঙ্গে বাণিজ্য যুদ্ধে জড়িয়ে পড়ার কোনো ইচ্ছা ভারতের নেই বলে একটি প্রতিবেদন প্রকাশ করেছে টাইমস অফ ইন্ডিয়া।
বাংলাদেশ ভারতের ভূখণ্ড ব্যবহার করে অন্য দেশে পণ্য রপ্তানি করার যে সুবিধা ভোগ করে আসছিল, সম্প্রতি ভারত সরকার তা বাতিল করে দেওয়ার পর বাংলাদেশ তার স্থল বন্দরগুলো ব্যবহার করে সুতা আমদানি বন্ধ করে দিয়েছে বলে উল্লেখ করা হয় ওই প্রতিবেদনে। তবে প্রতিবেদনটিতে ভারতের পক্ষে সাফাই গেয়ে বলা হয়, নিজেদের স্থল ও বিমানবন্দরগুলোতে পণ্য জট এড়াতেই 2020 সালের বাংলাদেশকে দেওয়া ট্রান্সশিপমেন্ট সুবিধা প্রত্যাহার করে নিয়েছে তারা। টাইমস অফ ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়, ঢাকায় ভারত বিরোধী বক্তব্য ও তৎপরতার কারণে বাণিজ্যিক শত্রুতার যে পরিস্থিতি তৈরি হয়েছে তা যেন আরো খারাপ না হয়, সে লক্ষ্যকে সামনে রেখে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান অধ্যাপক মোহাম্মদ ইউনূসকে কথার লড়াই এড়ানোর আহ্বান জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রতিবেদনে আরো বলা হয়, ভারতের সঙ্গে বাণিজ্য বিধিনিষেধ আরোপের পাশাপাশি পাকিস্তানের সঙ্গে সরাসরি বাণিজ্য শুরু করেছে বাংলাদেশ। এছাড়া বাংলাদেশের রপ্তানি বাড়াতে বিশেষ উদ্যোগ নেয় পাকিস্তান। এরই মধ্যে সম্পর্ককে নতুন মাত্রা দিতে বাংলাদেশ সফর করেছেন পাকিস্তানের পররাষ্ট্র সচিব আমনা বেলুচ। আর এসব বিষয়কে উদ্বেগ হিসেবে দেখছে ভারত। রায়হান কবির শুভ্র, নিউজ ডেস্ক, দেশ টিভি। দর্শক দেখছেন সংবাদ সকাল।